নমস্কার, আমার নাম প্রীতিলি মোদক আর আজকে আমি বেদিক চ্যান্টিং এ পুষ্পম মন্ত্র স্টার্ট করছি। योपां पुष्पं वेद पुष्पवान् प्रजावान् पशुमान् भवति चन्द्रमा वा अपां पुष्पं पुष्पवान् प्रजावान् पशुमान् भवति य एवं वेद योपामायतनं वेद आयतनवान् भवति अग्निर्वा अपामायतनम् आयतनवान् भवति यो अग्नेरायतनो वेद आयतनवान् भवति आपो वा अग्नेरायतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनो वेद आयतनवान् भवति वायुर्वा अपामायतनम् आयतनवान् भवति यो वायुरायतनो वेद आयतनवान् भवति आपो वै वायुरायतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनो वेद आयतनवान् भवति असौ वै तपन्नपामायतनम् आयतनवान् भवति यो मुष्यतपत आयतनो वेद आयतनवान् भवति आपो वा अमुष्यतपत आयतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनो वेद आयतनवान् भवति चन्द्रमा वा अपामायतनम् आयतनवान् भवति यश्चन्द्रमस आयतनो वेद आयतनवान् भवति आपो वै चन्द्रमस आयतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनो वेद आयतनवान् भवति नक्षत्राणि वा अपामायतनम् आयतनवान् भवति यो नक्षत्राणामायतनो वेद आयतनवान् भवति आपो वै नक्षत्राणामायतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनो वेद आयतनवान् भवति पर्जन्यो वा अपामायतनम् आयतनवान् भवति यः पर्जन्यस्यायतनो वेद आयतनवान् भवति आपो वै पर्जन्यस्यायतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनो वेद आयतनवान् भवति संवत्सरो वा अपामायतनम् आयतनवान् भवति यः संवत्सरस्यायतनो वेद आयतनवान् भवति आपो वै संवत्सरस्यायतनम् आयतनवान् भवति य एवं वेद यो ओप्सुनावं प्रतिष्ठितं वेद प्रत्येव तिष्ठति राजाधिराजाय प्रसह्यसाहिने नमो वयं वै श्रवणाय कुर्महे समे कामान् कामकामाय मह्यं कामेश्वरो वै श्रवणो ददातु कुबेराय वै श्रवणाय महाराजाय नमः। ओम शांति शांति शांतिः। धन्यवाद। নমস্কার,
আমার নাম সৌরদীপ অধিকারী। সম্মাননীয় অতিথি, প্রিয় দর্শক এবং আজকের আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট অতিথিবৃন্দ, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় মেঘদূত ও কালিদাস, যা ভারতীয় সাহিত্যের এক অনন্য দিকের ওপর আলোকপাত করবে। মেঘদূত শুধু একটি কাব্য নয়, বরং বলা ভালো সংস্কৃত সাহিত্যের এটি একটি অবিস্মরণীয় উজ্জ্বল অধ্যায়। এই অনন্য বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমরা আজকে বক্তা হিসেবে পেয়েছি সম্মাননীয় প্রফেসর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এখন আমাদের আজকের মাননীয় বক্তা সম্পর্কে কিছু কথা। প্রফেসর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় বাংলা এবং সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর করেছেন, একই সাথে বিএড ও পিএইচডি। উনি বেহালা কলেজের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এছাড়াও প্রফেসর বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ প্রভৃতি বিবিধ খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে শিক্ষাদান করেছেন। মাননীয় বক্তা অসংখ্য গ্রন্থ রচনাও করেছেন, যেগুলির মধ্যে বেশ কিছু গ্রন্থ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হয়ে থাকে। এই গ্রন্থগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হল সংস্কৃত সাহিত্যের সাধক, 4টি খণ্ড সমন্বিত, সাহিত্য দর্শন 3টি খণ্ড রয়েছে, পুরাণ পরিক্রমা ও প্রবন্ধ, বেদ বৈদিক পরিমণ্ডল ও রবীন্দ্রনাথ ইত্যাদি। তাঁর লেখা প্রতিটা গ্রন্থ স্বনামধন্য প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, যেমন সংস্কৃত পুস্তক ভাণ্ডার, সংস্কৃত বুক ডিপো, ঢাকা স্টুডেন্ট লাইব্রেরি, নবপত্র প্রকাশন ইত্যাদি। আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের সম্মাননীয় প্রফেসর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বক্তা হিসেবে আমাদের মধ্যে পেয়ে। তাঁর জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে সমৃদ্ধ হব আমরা সবাই। এখন আমি আমাদের আজকের বিশিষ্ট বক্তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওনাকে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমো পূর্বজেভ্যঃ অবরজেভ্যশ্চ নমো নমঃ। আজকে আমরা সংস্কৃত সাহিত্যের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করতে চাই। সমগ্র কালিদাস এবং তার কাব্যকৃতি আলোচনা করার সময় আমাদের খুব কম। আমরা মোটামুটি একটা সার্ভে বলতে যা বোঝায় সেই করতে চাইছি, এবং কালিদাসকে বিশেষ করে আমাদের ধরতে হয় কারণ ভারতের বাইরে যে সমস্ত কবির খ্যাতি সর্বাধিক তাদের মধ্যে কালিদাস কিন্তু অন্যতম। এবং আমরা বলি তার নাম মহাকবি। এই মহাকবি আখ্যাটা কিন্তু আরো অনেকের আছে, ব্যাস বাল্মীকি অবশ্যই মহাকবি, কিন্তু কালিদাসকে পরবর্তীকালে সাহিত্যিকরা এবং সাহিত্য চর্চাকারেরা একটা বিশেষ মূল্য দিয়ে এসেছেন। এই কালিদাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে কবি বললেন যে আমরাও কবি, একথা ঠিক, কিন্তু আমাদের কবিত্বের সঙ্গে কালিদাসের কবিত্বের তুলনা করতে গেলে মনে হয় পর্বত আর পরমাণুর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে আমি দেখতে পাচ্ছি। তো কালিদাস মহাকবি, কালিদাস হয়তো বিশ্বকবি, কিন্তু
এই কালিদাস কিন্তু প্রসার লাভ করতেন না পাশ্চাত্য পণ্ডিতেরা যদি আলোচনা না করতেন কালিদাস সম্পর্কে। কারণ আমাদের এখানে ভারতবর্ষ একটা কলোনি এবং কালো চামড়ার লোকেদের দেশ, এখানে কেউ সম্মান পায়নি। এবং যখন ইংরেজরা আলোচনা করেছেন ঠিক কথা, কিন্তু তখনও ওই ব্ল্যাক নেটিভ ইত্যাদি কথাগুলো তারা বলতেন। তো কালিদাসকে প্রথম যিনি বিশ্বের কাছে তুলে ধরলেন তিনি হলেন এইচ উইলসন। তিনি কিন্তু প্রথম এই গ্রন্থটির, কালিদাসের মেঘদূতের অনুবাদ করলেন এবং এই অনুবাদের মাধ্যমে, এবং আরেকটি বিশেষ গ্রন্থ ভারতীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে এসে পড়ে, সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই দুটির আলোচনা কিন্তু পাশ্চাত্যে একটা আলোড়ন ফেলে দিল এবং আলোড়ন ফেলার ফলে সমগ্র পৃথিবী একটা বিরাট সাহিত্য এবং বিরাট দর্শনের সম্মুখীন হলো। তো গীতা সম্পর্কে আলোচনা কখনো করলে সে বিষয়ে আমরা যাব, কিন্তু মনে রাখতে হবে এই দুটি গ্রন্থই কিন্তু ভারতীয় সংস্কৃতির প্রসারের পক্ষে বিশেষ সহায়তা করেছিল। পরবর্তীকালে অবশ্য বেদ এবং অন্যান্য শাস্ত্রের অনুবাদ হয়েছে, আলোচনা হয়েছে এবং পাশ্চাত্যের সেই ধারা বেয়েই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সংস্কৃত সাহিত্য। তাকে ধরে রেখেছিলেন কিন্তু আমাদের দেশের টুলো পণ্ডিতেরা এবং সংস্কৃত প্রিয় জনগণ। তো এই কালিদাস সম্পর্কে বলা হয় যে কবি বলেছেন যে কালিদাসের কাব্যটা কেমন, কালিদাস কবিতা নবং বয় মাহিসং দধি সসার করং পয় অবলাচ কোমলা ভবন্তু মম জন্ম জন্মনি। যেন জন্মে জন্মে আমি কালিদাসের কবিতা পড়তে পারি, যেন আমার বয়সটা নবীন থাকে, বুড়ো না হয়ে যাই। কারণ বুড়ো হয়ে গেলে তো রসবোধ গুণ অনেক কমে যায়। কাজেই সেই জীবনকে এনজয় করবার যে ব্যাপারটা, এটা যুবক বা যুবক অবস্থার মধ্যে বেশি পাওয়া যায়। তো নবীন বয়স থাকতে হবে এবং মোষের দুধের দই যেমন খুব ভালো ঘন হয় এবং দুধ ঘন করে তার মধ্যে যদি চিনি দিয়ে খাওয়া যায় সেটা যেমন অত্যন্ত উপাদেয় হয়, ঠিক তেমনি স্ত্রী যদি উৎপাত করে তাহলে কিন্তু ঘরে আর টেকা যায় না, এই কাব্যটাব্য চর্চা করা যায় না। তো আমার যেন কোমল একটি অবলা থাকে, এইগুলো যেন জীবনে জীবনে আমি লাভ করি। তো কালিদাসের কবিতা কি কেবল নবীনের জন্য ভোগ্য, এই প্রশ্ন থেকে যায়। আপাত দৃষ্টিতে মনে হয় কালিদাস কবি, তিনি তার মধ্যে রোমান্টিসিজম আছে এবং তিনি যেভাবে রসবিস্তার করেছেন সেগুলো একেবারে নবীনদের জন্যই এইরকম দেগে দেওয়া যায় না। কালিদাসের দর্শনের মধ্যে ঢুকলে দেখা যাবে যে কালিদাস কিন্তু অত্যন্ত গভীর তত্ত্বকেও কাব্যের মাধ্যমে পরিবেশন করেছেন। শুধু কালিদাস নয়, সমস্ত কবিরাই। কবিদের সামনে একটা কাব্য থাকে কিন্তু ভেতরে একটা দর্শন থাকে। এই কালিদাসের জীবন কথা আমরা কিন্তু বিশেষ জানি না। শুধু কালিদাস কেন, আমাদের ভারতবর্ষের এমন একটা ব্যাপার যে এরা বলেছেন জীবন অনিত্য এবং বেদান্ত এসে বললেন যে এই আমাদের জীবনটা কেমন, যেমন ওই শস্যমিব মর্তাপচ্যন্তে শস্যমিবা জায়তে পুনঃ। যেমন ধান গম গাছগুলো শস্য পেকে গেলে মাটিতে ঝরে যায়, মাটিতে মিশে যায়, আবার সেইখান থেকে নতুন করে বীজ জন্মায়। মানুষের জীবনটা সেই রকম। অতএব এই অনিত্য জীবনে একটা ব্যক্তি পরিচয়ের কোনো প্রয়োজন নেই। এত বড় মহাভারত লিখলেন, এত বড় রামায়ণ লিখলেন, তাদের কোনো ব্যক্তি জীবনের পরিচয় কিন্তু সেরকম পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা কতগুলো আখ্যান, এই আখ্যানের মধ্যে দিয়েই তাদের চিনতে হয়। কালিদাসের জীবন সম্পর্কে আমরা যা পেয়েছি সেটা কিন্তু কতগুলো আখ্যান। এই আখ্যানগুলোর মধ্যে একটা বিখ্যাত কথা বলা হয় যে কালিদাস প্রথম জীবনে খুব মূর্খ ছিলেন এবং একটা কথাই আছে, আমি কি কালিদাস? কালিদাস যে গাছে বসেছিলেন সেই গাছেরই ডাল কাটছিলেন। এইরকম সময় পণ্ডিতেরা তাকে এসে ধরেন। এক রাজকুমারী বলেছিলেন যে তিনি বিশাল পণ্ডিত ছাড়া কারুকে বিয়ে করবেন না।
অনেক পণ্ডিত আসতে আরম্ভ করলেন, রাজবাড়িতে তর্ক আরম্ভ হলো, এবং তর্কে সমস্ত পণ্ডিতেরা হেরে গেল। তো পণ্ডিতেরা হেরে যখন পালিয়ে যাচ্ছে, তখন তারা দেখলো এই অপমানের একটা প্রতিশোধ নেওয়া দরকার। তারা যেতে যেতে রাস্তায় দেখতে পেল যে একটা ছেলে গাছের ডালে বসে আছে এবং সেই ডালটাই কাটছে। তার এইটুকু বুদ্ধি নেই যে ডালটা কাটলে সে নিচে পড়ে যাবে। তো তখন সেই পণ্ডিতরা বললেন, বাহ, এ তো ভালো একটা জিনিস পাওয়া গেল। তাকে নিয়ে কাপড় চাদর পরিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হলো রাজবাড়িতে, এবং বলল তারা রাজার কাছে যে আমাদের যাবার পথে আমরা আমাদের গুরুদেবকে দেখতে পেয়েছি এবং সেই গুরুদেব এখন তর্ক করবেন রাজকন্যার সঙ্গে। কিন্তু মুশকিল হলো এখন এই গুরুদেব মৌনব্রতে আছেন, অতএব তিনি তো বাক্য তো আলাপ আলোচনা করতে পারবেন না। তার যে বক্তব্যগুলো তিনি সংকেতের মাধ্যমে বোঝাবেন। তো রাজকন্যাও রাজি হলো, রাজাও রাজি হলো, আরম্ভ হয়ে গেল তর্ক। রাজকন্যা একটা আঙুল দেখালেন। যখন এই একটা আঙুল দেখালেন, তখন আর কালিদাস মূর্খ ভাবলো যে বলছে তার একটা চোখ গেলে দেবে। ফলে কালিদাস তখন দুটো আঙুল দেখালেন। এই দুটো আঙুল দেখাবার পর রাজকন্যা বললেন না, হয়নি, উত্তর মেলেনি। পণ্ডিতেরা বললেন যে কি বলতে চেয়েছিলে তুমি বলো। মেয়েটি বললে যে আমি বলতে চেয়েছিলাম ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তো পণ্ডিতেরা তর্ক করে বুঝিয়ে দিলেন যে না, ঈশ্বর এক নয়, প্রকৃতি এবং পুরুষ এই দুয়ে মিলে সমগ্র জগৎ, অতএব ঈশ্বর দুজন। এইভাবে তর্কের মাধ্যমে তারা সেই তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করে দিলেন, এবং প্রতিষ্ঠিত করে দেওয়ার পর কালিদাস জিতে গেলেন এবং রাজকন্যার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। এর ফলশ্রুতি হলো যে রাজকন্যার সঙ্গে যখন তিনি বাসর ঘরে গেছেন, তখন একটা উট ডেকে উঠলো। তার স্ত্রী জিজ্ঞেস করলেন ওটা কি ডাকছে। মূর্খ কালিদাস উষ্ট্র উচ্চারণ করতে পারেন না, উট্র বললেন, এবং দু চার কথাতেই ধরে ফেললেন মেয়েটি, এবং কালিদাসকে সেইখান থেকে দূর করে তাড়িয়ে দিলেন, পিঠে তাড়িয়ে দিলেন। কালিদাস তখন দেখলেন যে এই অপমান মেয়েদের কাছে তো সহ্য করা যায় না, তার থেকে আত্মহত্যা ভালো। তিনি আত্মহত্যা করতে গেলেন। তখন দেবী সরস্বতী আবির্ভূত হয়ে বললেন যে তুমি আত্মহত্যা করো না, তুমি মহাকবি হবে এবং তুমি যা লিখবে তা অমৃতের মতন কাব্য তো পরিণত হবে। দেবীর সেই আশীর্বাদে কেউ কেউ বলছেন যে কালী দেবীকে তিনি উপাসনা করেছিলেন, তাই জন্যই তার নাম হয়েছিল কালিদাস, সরস্বতী নয়। যে কোনো কারণেই হোক একটা দৈবী প্রতিভা তিনি লাভ করলেন, এবং তারপরে তিনি রাজকন্যার কাছে গিয়ে বললেন, তখন তিনি পণ্ডিত হয়ে গেছেন, রাজকন্যার কাছে গিয়ে বললেন, তখন তার তিনি লৌকিক ভাষা বলেন না সংস্কৃত ভাষা বলেন, তখন তিনি বললেন অস্তি কশ্চিৎ বাগ বিশেষা, কোনো একটা বিশেষ কথা তোমার সঙ্গে আছে। রাজকন্যা ভাবলো যে আবার এই কথাটা শিখে এসছে কোথা থেকে, শিখে এসে আবার আমাকে ঠকাবে। তো তিনি বললেন ঠিক আছে, এই যে কথাটি তুমি উচ্চারণ করলে প্রত্যেকটি শব্দকে প্রথমে রেখে একটি করে কাব্য আমার জন্য লিখে নিয়ে এসো। তো এই কথা শুনে কালিদাস কিন্তু লিখতে আরম্ভ করলেন। অস্তি দিয়ে আরম্ভ হলো আমাদের কুমার সম্ভব কাব্য। অস্তু তরস্বাম দিশি হিমালয় নাম নগাধিরাজা ইত্যাদি। কশ্চিৎ দিয়ে আরম্ভ হলো মেঘদূত। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তা। বাগ দিয়ে আরম্ভ হলো রঘুবংশ। বাগার্থা বিব সম্পৃক্ত বাগরথ প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। আর বিশেষ দিয়ে আরম্ভ হলো তার ঋতুসংহার। এই ঋতুসংহার কাব্যটি 6টা ঋতুর বর্ণনা পরপর সর্বগুণতে করা হয়েছে। কিন্তু প্রশ্ন জাগে, এই কটা তো কালিদাসের কাব্য নয়, তার বিখ্যাত কাব্য তো অভিজ্ঞান শকুন্তলম বা বিক্রমোর্বশীয়ম, সেগুলোর নাটকগুলো তো উল্লেখ করা হলো না এই গল্পে। তাহলে সেগুলো কি কালিদাসের লেখা নয়? কোন কোন পণ্ডিত গবেষক বলছেন যে কালিদাস একজন ছিলেন না, 3 জন ছিলেন। একজন আলংকারিক ছিলেন, একজন নাট্যকার ছিলেন এবং একজন
কাব্যকার, এরা নাকি পৃথক ব্যক্তি, কিন্তু কোনোটারই কোনো একটা জোরালো প্রমাণ আমরা পাই না। তো এই যে গল্পটি, এটা কালিদাস সম্পর্কে আখ্যান, এই আখ্যান থেকে বিশেষ কিছু আবিষ্কার করা খুব মুশকিল। তবে একটা কথা আমি বলতে পারি যে এটা যারা আবিষ্কার করেছেন বা যারা এই গল্প রটিয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য হলো, প্রাচীন ভারতে আলংকারিকদের মধ্যে একটা ধারা ছিল যে কাব্য যারা লেখে তাদের মধ্যে একটা অলৌকিক প্রতিভা আবির্ভূত হয়, এই প্রতিভা থেকে কাব্য বেরিয়ে আসে। আরেকবার বললেন না না, সেরকম ব্যাপার নয়, যে অলৌকিক প্রতিভা থাকতে পারে, কিন্তু শ্রুতন্ত্র বহু নির্মলাম, অনেক নির্মল কাব্য পাঠ করতে হয়, শুনতে হয়, অনেক অমন্দাশ্চাভিযোগাশ্চ, ভালো ব্যক্তিদের সঙ্গ করতে হয়, ভালো গুরু পেতে হয়, তবে কাব্য লেখা যায়, অর্থাৎ অনুশীলন করতে হয়। যারা দৈবিক ক্ষমতায় বিশ্বাসী তারা কিন্তু এই গল্প রটিয়ে দিয়েছিল যে কালিদাস মূর্খ ছিলেন, দৈবিক ক্ষমতার বলে তিনি মহাকবি হয়ে গেলেন। কালিদাস সম্পর্কে আরেকটি গল্প প্রচলিত আছে যে দেবী যখন তার কাছে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি দেবীর বন্দনা করেন, এবং বন্দনা করবার সময় তিনি প্রথমেই বক্ষ দেশের বন্দনা করেন। আমাদের নিয়ম হলো যে যখন কোনো দেবীর বন্দনা করা হয় তখন পা থেকে ক্রমশ বন্দনা করতে করতে মুকুট পর্যন্ত সেই বন্দনাকে প্রসারিত করা হয়। কিন্তু আমাদের বাংলায় খুব প্রচলিত এটি, ওই জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। তো দেবী তাতে অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন, হয়ে বললেন যে তুমি প্রক্রম ভঙ্গ করেছ, এই জন্যে তোমার মৃত্যু হবে 12 বনিতালয়। এবং শোনা যায় যে সিংহলের রাজা কালিদাসের খুব বন্ধু ছিলেন, এবং কালিদাসের এই যে কবি খ্যাতি তাতে তিনি প্রতিস্পর্ধী ছিলেন। কালিদাসকে ডেকে পাঠালেন একবার সিংহলে, তো তিনি সিংহলে গেলেন এবং সিংহলের এক 12 বনিতালয়ে তাকে হত্যা করানো হয়। এবং সেই হত্যা সঙ্গে রাজা সরাসরি যুক্ত ছিলেন না, তার যারা প্রিয় ভাজন তারা রাজার ইচ্ছা অনুসারে এটা করিয়েছিল। রাজা এত দুঃখিত হয়েছিলেন যে কালিদাসকে যখন ওই দাহ করা হয় সেই চিতাতেই তিনি প্রাণ বিসর্জন দিলেন বন্ধুর দুঃখে। তো এ সবই কিন্তু আখ্যান, এর কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। রাজশেখর একবার বলেছেন যে একজন কালিদাস তিনি নাকি অলংকারিক ছিলেন, কিন্তু কালিদাসের কোনো অলংকার শাস্ত্র লেখার উল্লেখ আমরা পাই না। কালিদাসের আমরা আগেই বলেছি যে কাব্যগুণ আছে, নাটকগুণ আছে, তাছাড়াও শ্রুতবোধ বলে একটা অলংকারের গ্রন্থ, দাত্রিংশৎ পুত্তলিকা, শৃঙ্গার ও তিলক, শৃঙ্গার ও সারস্বত, সেতুবন্ধ, কল্যাণ স্তব ইত্যাদি ইত্যাদি অসংখ্য কাব্য এবং শাস্ত্রের উল্লেখ আমরা পাই। তো এইগুলো একই কালিদাসের রচনা না এদের রচনাকার ভিন্ন ভিন্ন, এটা বলা মুশকিল। তার কারণ হলো যে তখনকার দিনে যে লোক খুব খ্যাতি লাভ করত তার নামে কাব্যগুলোকে চালিয়ে দেওয়ার একটা প্রথা ছিল। আমাদের বাংলা সাহিত্য আমরা যখন দেখি, চণ্ডীদাসকে আলোচনা করি, তখন দেখি যে তার মধ্যে কিন্তু অনেক চণ্ডীদাস, কেউ চৈতন্যদেবের আগে, অনেকে চৈতন্যদেবের পরে, কিন্তু এরা পৃথক পৃথক ব্যক্তি, এক ব্যক্তি নয়। এবং তারা যে সমস্ত লেখা লিখেছেন একই চণ্ডীদাসের নামে চালিয়ে দেবার একটা রীতি আছে। কাজেই চণ্ডীদাস বাংলা সাহিত্যের একটা সমস্যা, তেমনি কালিদাসের রচনাগুলো সংস্কৃত সাহিত্যের হয়তো একটা সমস্যা। এই কালিদাস তার মেঘদূত নামক যে মহাকাব্যটি, খণ্ডকাব্যটি লিখলেন, আলংকারিকদের ভাষায় এটি খণ্ডকাব্য। খণ্ডকাব্য হলো জীবনের একটা কোনো বিশেষ অংশকে নিয়ে কাব্য লেখা হয়, একদেশানুসারী। তো এই যে খণ্ডকাব্যটি তিনি লিখলেন মেঘদূতম, প্রথমেই কিন্তু একটা গন্ডগোল করে ফেললেন। কালিদাস তো বিখ্যাত কবি, পরবর্তীকালে অলংকার শাস্ত্রের উৎপত্তি যখন হয়েছিল তখন কালিদাসকে দেখেই হয়েছিল, এবং বিখ্যাত মহাকবিদের দেখেই অলংকার শাস্ত্রের আলোচনাগুলো আরম্ভ হয়। তো তখন প্রশ্ন উঠলো যে এত বড় মূর্খ যে একটা মেঘকে দূত হিসেবে পাঠিয়ে দিল। এই মেঘদূতের ঘটনাটি হলো যে কালিদাস ছিলেন নববিবাহিত,
মেঘদূতের যে যক্ষ সে ছিল নববিবাহিত এবং সে তার উপর দায়িত্ব ছিল ইন্দ্রের পুষ্পোদ্যান পাহারা দেওয়ার। কিন্তু সেই পাহারা না দিয়ে সে একদিন প্রেমের বশে চলে গেল তার স্ত্রীর কাছে। তখন তার স্ত্রী সঙ্গে মিলিত হয়ে সে রাত কাটিয়ে ফেললো, ভোর হয়ে গেল। যখন সে আবার সেই উদ্যানে ফিরে এলো তখন দেখলো হাতিরা এসে সমস্ত ফুল গাছ নষ্ট করে দিয়েছে এবং সেই গাছের ফুল তুলে প্রত্যেক দিন তার মনিব যক্ষ সে কিন্তু শিব পূজা করতেন। তো যখন তিনি ফুল পেলেন না তখন কারণ অনুসন্ধান করলেন, করে বুঝলেন এবং তখন যক্ষকে অভিশাপ দিলেন যে তুমি তোমার কর্তব্য ভ্রষ্ট হয়ে চলে গিয়েছ এক্ষণের জন্য, সেই জন্য 1 বছর তোমাকে স্ত্রীর বিয়োগ যন্ত্রণা সহ্য করতে হবে। বর্ষভজ্ঞেন ভর্তু, তো এই বর্ষভোগ্য 1 বছর তোমাকে তা ভোগ করতে হবে। এবং তদনুসারে কালিদাস চলে এলেন, নির্বাসিত হলেন মর্তের রামগিরি পর্বতে, যেটা এখন রামটেক পাহাড় মধ্যপ্রদেশে। সেখানে তিনি ছিলেন, কাটাচ্ছিলেন, অনেকদিন কাটিয়ে ফেলেছেন। আর মাত্র 4 মাস বাকি। 4 মাস বাদে তার সাপ শেষ হয়ে যাবে, আবার সে তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে। এমতা অবস্থায় বর্ষাকাল এসে গেল। আমরা জানি বর্ষা বিরহের কাল। রবীন্দ্রনাথ এবং সমস্ত কবিরাই, বৈষ্ণব কবিরা বর্ষাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং বর্ষার পরিপ্রেক্ষিতে অনেক পদ লেখা হয়েছে, অনেক কবিতা লেখা হয়েছে। বর্ষা এবং বসন্ত এই দুটো সাহিত্যে বিশেষ একটা মর্যাদা পেয়েছে। তো কবি যখন যক্ষ যখন দেখলেন যে আকাশে কালো মেঘ ঘনিয়ে এসছে, এই মেঘ যেন একটা ঐরাবতের মতো আকাশে ছুটে চলছে, তখন তিনি আর পারলেন না নিজেকে ধরে রাখতে। ফলে মেঘকে তিনি অনুরোধ করলেন যে তুমি আমার বার্তা বহন করে অলকাতে চলে যাও, যেখানে আমার স্ত্রী আছে তার কাছে গিয়ে যক্ষিণীকে তুমি একটা বার্তা দেবে। ঘটনা এইটুকুই, তুমি গিয়ে বার্তাটা দিও। আর কিন্তু ঘটনা নেই কিছু, সমগ্র কাব্যটা বর্ণনা। এখন কাব্যটার দুটো ভাগ। পূর্ব ভাগে প্রথম দিকে আছে যে মেঘ তো রাস্তা চেনে না, তাকে রাস্তাটা চিনিয়ে দিলেন যে অলকা থেকে কিভাবে চলে যেতে হবে যক্ষিণীর কাছে, রামগিরি থেকে চলে যেতে হবে যক্ষিণীর কাছে অলকাতে। তো এই পূর্ব মেঘে খালি পথের বর্ণনা এবং উত্তর মেঘে গিয়ে যক্ষিণীকে কিভাবে দেখবে এবং সেই যক্ষিণী এবং তার সারাউন্ডিং যে অবস্থা আছে তার একটা বর্ণনা। কাব্যের শেষ হয়েছে একটা আশীর্বাদের মধ্যে দিয়ে। এই যে কাব্য, কালিদাসের যারা প্রতিদ্বন্দ্বী তার প্রশ্ন তুলে বসলেন যে কি কথা, তোমার একটা বুদ্ধি নেই যে একটা মেঘ যে অচেতন তাকে তুমি দূত হিসেবে পাঠাচ্ছ? পাঠাবার আগে অবশ্য খুব শ্রদ্ধা টদ্ধা জানিয়েছেন নিয়ম করেই, পাহাড় থেকে কুচ্চি ফুলের অর্ঘ্য দিয়ে তাকে অনেক তার বংশের প্রশংসা করে তারপর তিনি বললেন তুমি আমার এই বার্তাটা নিয়ে যাও। সেই বার্তাটা কি? বার্তাটা হলো শেষান মাসান গমায়া চতুরা, আর মাত্র 4 মাস বাকি আছে। এতদিন তুমি কাটিয়ে দিয়েছো, আর মাত্র 4 মাস কাটাও, তারপরেই আমাদের আবার মিলন হবে। সে মিলনটা কবে হবে? শরৎ পূর্ণিমার রাত্রে। তো গল্পটা কিন্তু এইটুকুই। এখন পণ্ডিতেরা প্রশ্ন তুললেন যে এইভাবে অচেতন বস্তুকে কি দূত হিসেবে নির্বাচন করা যায়? কালিদাস কিন্তু এটা জানতেন যে এই প্রশ্ন উঠবে, অতএব তিনি কিন্তু মেঘদূত কাব্যের প্রথমেই বলে দিলেন যে আমি তো এখন কামাতুর হয়ে পড়েছি এই বর্ষার পরিবেশে, যক্ষিণীর জন্যে বিয়োগ যন্ত্রণা আমার মধ্যে প্রবল হয়ে উঠেছে, অতএব কামার্তাহি প্রকৃতিকে পড়াস চেতনাস চেতনেষু, চেতন আর অচেতনের ভেদ আমি ভুলে গিয়েছি। এবং যারা এরকম ভেদ ভুলে যায় তখন অচেতনকেই চেতন পুরুষের দৈত্যে নিযুক্ত করে। একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখন
এই যে পূর্ব মেঘ উত্তর মেঘ এই দুটো বিভাগ আমরা বললাম, এই বিভাগকে কালিদাস করেছিলেন। টিকাকাররা কিন্তু সেরকম কোনো নিদর্শন দেননি। সত্যি কাব্যটির দুটো বিভাগ না একসঙ্গে লেখা হয়েছিল যেভাবে খণ্ডকাব্য লেখা হয়? মনে হয় এর দুটো বিভাগ থাকলেও থাকতে পারে। কারণ প্রথমে বললেন যে তুমি আগে বার্তা শোনো, তারপরেতে তোমাকে কি করতে হবে সেটা বলবো। তাহলে প্রথমে বার্তা এবং তারপরে বলছি, এইভাবে দুটো বিভাগ যেন কালিদাস নিজেই করে দিয়েছেন। অতএব কালিদাস পূর্ব মেঘ উত্তর মেঘ এই বিভাগকে মানতেন কি মানতেন এটা বলা মুশকিল। এবং কাব্যটিও খুব ছোট্ট কাব্য। এই কাব্যটিতে আমাদের মুশকিল হলো যে বিখ্যাত লোকেরা কোনো মহাকাব্যর মধ্যে নিজেদের লেখা শ্লোক ঢুকিয়ে দিয়ে কাব্যের শ্লোক সংখ্যা বাড়িয়ে দেয়। যারা সংস্কৃত সাহিত্য সম্পর্কে সচেতন তারা জানেন যে মহাভারতটি লেখা হয়েছিল 26,000 শ্লোকে, 24,000 শ্লোকে। তারপর সেটা বেড়ে অনেক বাড়ে দ্বিতীয় স্তরে, এবং তৃতীয় স্তরে গিয়ে সেটা পরিণত হয় 1,00,000 শ্লোকে। মহাভারতের মধ্যেই তার প্রমাণ আছে। তা এখন কালিদাসের কাব্যের মধ্যেও বিভিন্ন শ্লোক ঢোকানো হয়েছিল, কিন্তু আমরা বাঁচবো কি করে? সমস্ত কাব্যটা কিন্তু এক ছন্দে লেখা। যদি ছন্দ কোনো শ্লোকের আলাদা হয়ে যেত তাহলে ধরা যেত, কিন্তু তা হয়নি। সমস্ত কাব্যটা মন্দাক্রান্তা ছন্দে লেখা। যিনি ঢুকিয়েছেন তিনি ওই মন্দাক্রান্তা ছন্দেই লিখেছেন। তা এক্ষেত্রে একটা প্রমাণ হলো যে টিকাকারেরা কি বলেন। টিকাকারেরা যে সংস্করণ পেয়েছেন এবং যখন টিকা লিখেছেন তখন দেখা যায় যে কেউ বলছেন যে 114টা শ্লোক, কেউ বলছেন 116টা শ্লোক, কারণ তার উপরে তার টিকা লিখছেন, অন্য শ্লোকগুলো টিকা ধরছেন না। ফলে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে এই শ্লোকগুলোকে তিনি মানেননি। এবং মহাভারতও যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে মহাভারতের টিকাকার নীলকণ্ঠ এই শ্লোকটি মহাভারতের মধ্যে আছে এইটা বোঝাবার জন্য কেবলমাত্র শ্লোকটির উল্লেখ করে ছেড়ে দিলেন, একটা কথা বললেন না। তার কারণ তিনি স্বীকার করলেন যে এই শ্লোকটি আছে, কিন্তু ব্যাখ্যা করছে না, ব্যাখ্যা করার দরকার নেই। তো ব্যাখ্যাকারেরা কিন্তু শ্লোক নির্বাচনের ব্যাপারে, শ্লোক সংখ্যা বর্ণনের ব্যাপারে আমাদের ভীষণ সহায়ক। এবং এই কাব্যটি যতই সমালোচনার যোগ্য হোক, কালিদাসেরও তো কম সমালোচনা সহ্য করতে হয়নি। তার রঘুবংশ বিখ্যাত কাব্য, এবং পণ্ডিতেরা বলেছেন রঘু আবার একটা কাব্য হয়েছে, এবং এই কাব্যটা নিয়ে আবার টিকা লিখতে হবে, আলোচনা করতে হবে। রঘুরপি কাব্যম তদপি চ পাঠ্যম তৎস্যাচ টিকা সাপি চ পাঠ্যা। তো এরকম সমালোচনা হয়েছে। কুমার সম্ভবকে নিয়ে একদল লোক তো একেবারে ভামহ প্রভৃতি আলংকারিক দাত্র পড়েই গেলেন কালিদাসের পেছনে, বললেন তুমি মহাপাপ করেছ, মুখ দেখা তোমার অনুচিত। তুমি জগতের পিতামাতা বললে যে পার্বতী এবং পরমেশ্বরকে, তাদের শৃঙ্গার লীলা বর্ণনা করতে গেছো তুমি মহাকাব্যের মধ্যে কুমার সম্ভবে, চরম অন্যায় বলে তার একদল কালিদাসের উপর আঘাত দিলেন। তো এইরকম বিভিন্ন আলংকারিক দৃষ্টিভঙ্গি থেকে তার উপর আক্রমণ বড় কম হয়নি। এবং একদল তো বললেন কালিদাস কোন কবি না, কাব্যে সু মাঘ, মাঘের কাব্য হলো শ্রেষ্ঠ কাব্য, কারণ যত কৃত্রিমতা যত পাণ্ডিত্য তত কিন্তু পণ্ডিতদের কাছে তার সমাদর হয়েছে। কিন্তু কালিদাসের কবিতা একটা বৈদর্ভী রীতির একটা ধীর ললিত ছন্দ, কাজে তার একটা আলাদা মর্যাদা। এই যে কালিদাস এবং তার মেঘদূত, এই মেঘদূতকে অবলম্বন করে পরবর্তীকালে কিন্তু অসংখ্য কাব্য লেখা হয়েছে। এবং বাঙালি হিসেবে আমরা গর্ব করতে পারি যে চৈতন্যোত্তর কালে বাংলাদেশে চৈতন্য প্রভাবে অনেক কাব্য লেখা হয়েছে এই মেঘদূতকে অবলম্বন করে। ধৈ লিখলেন কালিদাসে অনেক পরে বাংলাদেশের লেখা পবনদূত, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তারপরে হংসদূত, পিকদূত ইত্যাদি ইত্যাদি দূত কাব্য অসংখ্য লেখা হয়েছে। মডেলটা কিন্তু কালিদাসের মেঘদূত। তাহলে তারাও কিন্তু অচেতন বস্তুকে দূত হিসেবে প্রেরণ করেছে। একটা কথা মনে রাখতে হবে যে এই যে কাব্যগুলো লেখা হচ্ছে, এই কাব্যতে কিন্তু বৈষ্ণববাদের প্রভাব খুব বেশি। রাধাকৃষ্ণ এবং তার অনুষঙ্গ এইসব দূত কাব্যে একটা বিরাট ভূমিকা নিয়ে নিয়েছে। কিন্তু
মনে রাখতে হবে যে কালিদাসের মেঘদূতে কিন্তু রাধা কৃষ্ণ একেবারে নেই। প্রেমের অনুষঙ্গের সঙ্গে রাধা কৃষ্ণ একেবারে ওতপ্রোতভাবে ভাগবতের পর জুড়ে গেছে, অথচ মেঘদূতে তার উল্লেখ নেই। তাহলে এই যে বিরহ বিচ্ছেদের ঘটনাটি কালিদাস কোথা থেকে পেয়েছিলেন? সমগ্র ভারতবর্ষে কিন্তু বিরহের প্রতিমূর্তি প্রাথমিক পর্বে ছিল রাম এবং সীতা। রাম আর সীতার বিরহ, এই নিয়ে কিন্তু আলংকারিক তত্ত্বের সূচনা। এবং কালিদাসও তার মেঘদূতে বললেন যে এই জনকতনয়া স্নান পুণ্যোদকেষু, জনকতনয়া যেখানে স্নান করেছিল, সীতা যেখানে স্নান করেছিল, সেই সীতাকুণ্ডের কাছে পাহাড়ে তিনি আছেন এবং তিনি থাকতে পাচ্ছেন না, তার বিরহ যন্ত্রণা এত প্রবল। রামগিরিয়াশ্রমেষু, তিনি রামগিরির আশ্রমে একটা থেকে আর একটা পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কারণ তার মন কিছুতেই শান্ত হচ্ছে না। এই আশ্রমেষু বহু বচন প্রয়োগের দ্বারা তিনি বলে দিলেন যে কত একটা মেন্টালি ইগারনেস তার মধ্যে আছে, এটি কিন্তু বুঝিয়ে দেয়া হলো। এবং পরবর্তীকালে তিনি রামের আরো উল্লেখ করেছেন। কৃষ্ণ কথার তখনও সৃষ্টি হয়নি। আসলে কৃষ্ণের প্রেমলীলাটা খুব বিখ্যাত বাংলাদেশে হলো ভাগবতের ওপর ভিত্তি করে নয়, কারণ ভাগবতে রাধা নেই, রাধাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, গোপিনীরা আছে। রাধাকে প্রথম পাওয়া গেল ব্রহ্মবৈবর্ত পুরাণে, যেটা একেবারে লাস্ট পার্টের পুরাণ। তো কাজেই মনে রাখতে হবে যে রাধা কৃষ্ণকে কিন্তু আদর্শ হিসেবে কালিদাস পাননি, পেয়েছিলেন রাম সীতাকে। এবং যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে কালিদাস যে কাব্য লিখছেন সেই কাব্যগুলির মধ্যে একেবারে ভীষণ প্রভাব হলো রামায়ণের। কোনো কোনো জায়গায় মেঘদূতের দ্বিতীয় ভাগের সঙ্গে, উত্তর মেঘের সঙ্গে রামায়ণের শ্লোক পুরোপুরি মিলে যায়। যক্ষিণী সম্পর্কে বলতে গিয়ে সীতার কথা চলে আসে এবং বলা হচ্ছে যে সীতা কেমন, যেমনটি যক্ষিণীকে কালিদাস দেখেছিলেন, যক্ষ দেখেছিলেন, ভেবেছিলেন যে স্থলকমলিনীমিব ন প্রমুধ্যাম ন সুপ্তাম, একটা পদ্ম, সে ফোটেও নি আবার গুটিয়েও আসেনি। যে এই যে একটা যন্ত্রণার মধ্যে সে আছে, নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশিত করতে পারছে না, আবার নিজেকে যক্ষের থেকে গুটিয়েও নিতে পারছে না। এখনকার দিনে যদি যক্ষ থাকতো, যক্ষ ভাবছে যে তার যক্ষিণী উত্তর মেঘে যে বর্ণনা বসে আছে, যক্ষের নাম করছে, প্রত্যেক দিন কুলুঙ্গিতে একটা করে ফুল রেখে দিচ্ছে। বোধহয় তেমন লেখাপড়া জানতো না, কারণ ফুল রেখে গুনতে হয়, দিন কটা চলে গেল আর কটা বাকি আছে। তো সেই যে ফুল রাখছে এবং বীণা নিয়ে গান করবে বলে, যক্ষের কাছে যে গান শিখেছিল সেই গানগুলো করবে বলে সে রেডি হয়ে আছে, কিন্তু তার চোখের জলেতে বীণা ভেসে যাচ্ছে, গান আর বেরোচ্ছে না। এইরকম অপূর্ব বর্ণনা রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 34 সর্গ, সেইখান থেকে কিন্তু কালিদাস প্রভাবিত হয়েছিলেন এই মেঘদূত দেখার জন্য। এমনকি মেঘদূতের যে পরিকল্পনাটা সেটাও কালিদাসের, কারণ হনুমান যখন উড়ে গেল পবনাচরিতে এ পথে, পবনের পথে, বাতাসের পথে উড়ে লঙ্কায় গিয়ে উপস্থিত হলো, এটা কিন্তু শূন্য মার্গে যাওয়া। যদিও হনুমান কিন্তু সচেতন, চেতন বস্তু, আর মেঘও এক পাহাড়ের থেকে, রামগিরি থেকে হিমালয়ে যাচ্ছে, হিমালয়ে গিয়ে দক্ষিণীকে বার্তা দিচ্ছে। তো কাজে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু কালিদাস ওইখান থেকে নিয়েছিলেন। এবং তারপরে যক্ষিণী বর্ণনার সঙ্গে অশোক বনে বন্দী যে সীতা, তার বর্ণনা হুবহু মিলে যায়। এবং অনেক শ্লোক পরপর ধরে ধরে, এখানে সেই সুযোগ নেই, পরপর ধরে ধরে দেখানো যায় যে কিরকম ভাবে এই কিষ্কিন্ধা কাণ্ডের দ্বারা কালিদাস প্রভাবিত হয়েছিলেন।
তবে আধুনিক একটা চিন্তা আছে, যে লক্ষণ এক জায়গায় বলেছেন যে এখানে এতদিন ধরে অশোক বনে আছে, তো সে তো আবার ওই লঙ্কেশ্বরের অঙ্কশায়িনী হয়ে যায়নি। এখনকার দিনের প্রশ্ন, যে এতদিন যদি স্বামী ডিভোর্স হয়ে বাইরে থাকে বা অন্য কোনো কাজে বাইরে থাকে, তাহলে তার স্ত্রী কি করে বেড়াবে? সেটা অন্য চিন্তার কথা। কিন্তু যক্ষ তা চিন্তা করতে পারেনি, কারণ যক্ষ একান্ত প্রেমিক, তার সমগ্র সত্তাটা জুড়ে আছে যক্ষিণী। এবং যখনই সে কিছু দেখছে, পূর্ব মেঘের যেখানে যা দেখছে, সে আম গাছ দেখছে, সেটাই যক্ষিণীর কোনো অঙ্গের কথা মনে পড়ছে। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেখানে যক্ষিণীর কোনো অঙ্গের কথা মনে পড়ছে। এবং যক্ষিণী তার সর্বসত্তা ব্যক্ত করে আছে, কাজে সে এটা চিন্তা করতে পারে না। অতএব সে চিন্তা করেছে যক্ষিণী তার বিরহে কাতর হয়ে আছে। কালিদাসের বিরুদ্ধে আরেকটা সমালোচনা উঠেছে, যে উত্তর মেঘে তিনি যে অলকার বর্ণনা আরম্ভ করেছেন, প্রথমেই উত্তর মেঘের প্রথমেই অলকার বর্ণনা আছে। অলকাটা কিরকম? সেটা একটা উৎসবের নগরী, সেখানে ভোগ বিলাস প্রাচুর্য এবং ষড় ঋতু সেখানে সমানভাবে খেলা করে। একসঙ্গে 6টা ঋতুর ঐশ্বর্য সেখানে আছে। তো কিরকম করে তিনি বোঝালেন যে হস্তে লীলা কমলমলকে বালকুন্দান বিদ্ধম ইত্যাদি ইত্যাদি, যেসব ফুল দিয়ে তারা সাজে, সেই ফুলগুলো কিন্তু এক ঋতুতে ফোটে না, বিভিন্ন ঋতুতে ফোটে। অথচ অলকাতে সমস্ত ঋতুর ফুলগুলো একসঙ্গে ফোটে। এবং অলকাটা কেমন? অলকাটা হলো কান্তিমত খণ্ডমেকম, যেন স্বর্গের একটা ছোট সংস্করণ। সেখানে সবকিছু আছে, জীবনের পরিপূর্ণতা আছে, তার মাঝখানে যক্ষিণী একমাত্র বিরহাতুরা। এটা হলো পেন্টিং এর আদর্শ। যখন আমরা কোনো একটা ছবিকে প্রমিনেন্ট দেখাতে যাই, তখন পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে হেজি করে দিতে হয়। আবার যখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দেখাতে চাই, তখন সামনেরটাকে, যে মূল ব্যক্তি, তাকে হেজি করে দিতে হয়, তাহলে হাইলাইটেড হয়। তো যক্ষিণীকে হাইলাইট করবার জন্য তিনি চারপাশে ভোগ ঐশ্বর্যের একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করলেন। এবং সেই বাতাবরণের পর তাকে বললেন যে তুমি যাবে গিয়ে কি বার্তা দেবে? বার্তাটি হলো শেষান মাসান গমায়া চতুরা, আর 4টে মাস মাত্র তুমি অপেক্ষা করো, তারপরে আমার সাপ শেষ হয়ে যাবে, আমি আবার ফিরে যাব সেই অলকাতে, আবার আমাদের মিলন হবে। মিলনটা কবে? শরৎ পূর্ণিমায়। শরৎ পূর্ণিমায় যে মিলন, এটা কিন্তু ভাগবতের যে রাসযাত্রা, রাসলীলা, সেটাও কিন্তু শরৎ পূর্ণিমায় হয়েছিল। তো শরৎ পূর্ণিমা একটা বিশেষ সিগনিফিকেন্স আছে, কারণ সেই সময় এক সময় প্রাচীন ভারতে বৎসর আরম্ভ হতো। এই জন্য আমরা যে আশীর্বাদ করি, বৈদিক যে আশীর্বাদ, সজীব শরদস্বতম, তুমি 100 শরৎ বেঁচে থাকো। পরবর্তীকালে এটা ঘুরে এলো, অঘ্রাণ মাস থেকে বছর গোনা আরম্ভ হলো, অগ্রহায়ণ অর্থাৎ চলার প্রথম বিন্দু। তো যাই হোক, বছর গণনার যে রীতি বিভিন্ন সময় পাল্টেছে আমাদের দেশে। তো শরতের পূর্ণিমা, সেই পূর্ণিমায় আবার মিলন হবে, এই আশাটুকু কেবলমাত্র রাখলেন। মিলন হয়েছিল কিনা বলা খুব মুশকিল, কারণ মিলন হবে এই আশাতেই তো কাব্যের পরিসমাপ্তি। আমরা পরিপূর্ণতাকে আবার ফিরে পাবো, সেই আশাতেই তো সমগ্র জীবন তরি বেয়ে চলছে। এই আদর্শ যিনি তুলে ধরলেন, তিনি কেবলমাত্র দুঃখের কবি, বা তাকে কোনো বিশেষণের মধ্যে বাঁধা ঠিক নয়। কালিদাসের একটা দর্শন আছে, তার ভালোবাসার একটা দর্শন আছে। কালিদাসের কাব্যগুলো যদি, নাটকগুলো আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে সমস্ত প্রেম কিন্তু অভিশাপ বিদ্ধ। শকুন্তলাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তোমাকে স্মরণ করিয়ে দিল, সে তোমাকে চিনতে পারবে না, তোমার প্রেমিক তোমাকে চিনতে পারবে না। আবার আমরা যদি কুমার সম্ভবে আসি, তাহলে সেখানে অভিশাপ নেই, কিন্তু সীতা বিচ্ছিন্ন হয়ে গেল রামের সঙ্গে, সমগ্র জীবনটাই সেই বিচ্ছেদ। আসলে
এই বিচ্ছেদটাকে নিয়েই কিন্তু আলংকারিকরা আলোচনা আরম্ভ করেছিলেন। ধন্যা অলঙ্কার বললেন, তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলংকারিক ভারতবর্ষের, আনন্দবর্ধনাচার্য, তিনি কাশ্মীরের লোক। তিনি বললেন যে এই কাব্যের সূত্রপাত কোথা থেকে? একটা বিচ্ছেদ থেকে। সেই বিচ্ছেদটা কার? না ওই যে বাল্মীকির মুখ থেকে অভিশাপ বেরিয়ে এলো যখন ক্রৌঞ্চকে বিদ্ধ করলো ব্যাধ, তাদের মধ্যে ক্রৌঞ্চ ক্রৌঞ্চির বিচ্ছেদ হয়ে গেল। সেই বিচ্ছেদ থেকেই কাব্যের সূত্রপাত। এবং সমগ্র রামায়ণ পর্যালোচনা করলে দেখব যে সীতা যেন সেই বিচ্ছেদের অভিনয় করে গেছেন। রাম সীতার মধ্যে বিচ্ছেদ কালিদাসের কাব্যেও আছে। গর্ভিণী সীতাকে পরিত্যাগ করা হলো বাল্মীকির আশ্রমে, পরে আবার মিলনের কথাটুকু বলা হলো, কিন্তু সেই মিলন কেমন খুব পরিষ্কার নয়। অভিজ্ঞান শকুন্তলমে বিচ্ছেদ, মেঘদূতে বিচ্ছেদ। এই বিচ্ছেদ গুলো কেন? আলংকারিকরা বললেন, পরবর্তী বৈষ্ণব আলংকারিকরা, যে নবীনা বিপ্রলম্ভেনা সম্ভোগ পুষ্টিমশ্নুতে। আমাদের যে শৃঙ্গার রস অর্থাৎ প্রেমের যে ব্যাপারটা, সেটার কিন্তু দুটো ভাগ। একটি হলো বিপ্রলম্ভ শৃঙ্গার, আর একটি হলো সম্ভোগ শৃঙ্গার। সম্ভোগ শৃঙ্গার কি? নায়ক নায়িকার সঙ্গে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিস দেখছে, তাদের মধ্যে যে কথাবার্তা চলছে, এই হলো সম্ভোগ। নায়ক নায়িকা পাশাপাশি আছে, আর কেউ দূরে চলে গেছে, কিন্তু মৃত্যু হয়নি, তাকে আবার পাওয়া যাবে, কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি, কিন্তু মিলনের আশা আছে। এই যে অবস্থা, এই অবস্থা কল্পনা করে যে রসবিস্তার, তাহলে বিপ্রলম্ভ শৃঙ্গার। আলংকারিকরা বললেন, বিপ্রলম্ভ শৃঙ্গারে রস যেভাবে ঘনীভূত হয়, সেভাবে কিন্তু সম্ভোগ শৃঙ্গারে হয় না। এই জন্যে কবিরা প্রায় বিপ্রলম্ভ শৃঙ্গারকে আশ্রয় করেছেন। কিন্তু বৈষ্ণব আলংকারিকরা বললেন যে বিপ্রলম্ভ শৃঙ্গারের মধ্যে নায়িকা যদি কান্নাকাটি করে শোকাতুর হয়ে, তাহলে সেটা জমে ভালো, কিন্তু নায়ক কান্নাকাটি করতে এই ব্যাপারটা খুব জমে না। এই জন্যে কৃষ্ণ রাধার জন্য একেবারে কেঁদে ভাসিয়ে দিল এরকম কিন্তু পাওয়া যায় না, খুব কম পদ। রাধা কৃষ্ণের জন্য ব্যাকুল হয়েছে, এই পদই কিন্তু অধিক। এটা বৈষ্ণব দর্শনের ভাব দিয়ে এলো। এখানে কিন্তু আমরা দেখলাম যে না, তা না, যক্ষ যক্ষিণীর জন্য কেঁদে ভাসিয়ে দিয়েছে এবং মিলনের আশ্বাসের কথা শুনিয়েছে। তো এখানেতে আবার মেঘদূত সম্পর্কে প্রশ্ন পণ্ডিতেরা তুলেছেন যে মেঘদূতে তুমি যে বললে যে মিলন হবে শরৎ পূর্ণিমায়, কিন্তু তাহলে কতদিন এই বিয়োগের চলে গিয়েছিল আর কতদিন বাকি ছিল যখন মেঘকে পাঠানো হলো বার্তা দেওয়ার জন্য? এখানে মেঘদূতের শ্লোকটির একটু পাঠান্তর আছে। কেউ বলছেন আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুম। আষাঢ়ের প্রথম দিন মেঘকে দেখেছিল যক্ষ, এবং যক্ষ তখন তাকে দূত হবার জন্য অভিনন্দন জানিয়েছিল। কিন্তু এই শ্লোকটির পাঠান্তর পাওয়া যায় আষাঢ়স্য প্রথম দিবসে, অর্থাৎ শেষ দিন। এখন টিকাকাররা এই নিয়ে মারামারি আরম্ভ করলেন যে প্রথম দিন না শেষ দিন। তারা সবসময় হিসেব করছেন যে ওই যে মেঘদূতের মধ্যে আছে শেষান মাসান গমায় চতুরা, আর মাত্র 4 মাস বাকি আছে। এই 4 মাসের হিসেবটা মিলছে কিনা? কোন দলই কিন্তু এই 4 মাসের হিসেব মেলাতে পাচ্ছেন না। 4 মাসের হিসেব মিলছে না, যেভাবেই ব্যাখ্যা করো না কেন। এই জন্য মল্লিনাথ তার টিকাতে এসে বললেন যে বাবা, তোমরা যে পাণ্ডিত্য দেখাচ্ছ, তাতে মেঘদূত কাব্যটাই লোপাট হয়ে যাবে। অহো মূলচ্ছেদি পাণ্ডিত্য প্রকর্ষ, ওহে মূলকে উচ্ছেদ করে দিচ্ছ, এমন পাণ্ডিত্য দেখাচ্ছ। তো এই শরৎ পূর্ণিমায় আবার গিয়ে তার মিলন হবে। জীবনের পূর্ণতা কিন্তু মিলনে। সে কাব্য হোক, নাটক হোক, ভারতীয় সাহিত্যের একটা বিশেষত্ব হলো যে কাব্যের শেষে একটা আশীর্বাদ করতে হয়, এবং সেই আশীর্বাদ কোন আশীর্বাদ মাত্রেই ভালো। অতএব মেঘ যেই কাজটা করে দেবে, কেন করবে? সবটাই তো লেনদেনের একটা ব্যাপার থাকে। তো মেঘ কেন করবে? তার উত্তরে বললেন যে আমি তোমাকে আশীর্বাদ করছি। যক্ষ বললেন মেঘকে যে মা ভূদেব ক্ষণমপি চাতে
বিদ্যুতা বিপ্রয়োগ। তোমার যে পত্নী বিদ্যুৎ, তার সঙ্গে তোমার কখনো বিচ্ছেদ ঘটবে না। বিদ্যুৎ সব সময় মেঘের সঙ্গে লেগে থাকবে, এই আশীর্বাদ আমি তোমাকে করছি। কারণ বিচ্ছেদের যন্ত্রণাটা আমি বুঝতে পেরেছি, তাই তোমার এই মিলনটাকে আমি অভিনন্দন জানাই। তো রবীন্দ্রনাথ কিন্তু প্রশ্ন তুলেছেন যে বিপ্রলম্ব শৃঙ্গার, এইটাই তো সৌন্দর্য, মিলনের কথা কেন বলছো? কোনোদিন মিলন হবে না। রাধা কৃষ্ণের মাথুরেতে গিয়ে মিলন হয়নি। তিনি যেখানে চলে গেলেন, কৃষ্ণ গিয়ে রাজা হয়ে গেলেন মথুরাতে, আর কিন্তু বৃন্দাবনে ফিরে আসেননি কখনো। রাধা চিরকাল কেঁদে গেছে, যক্ষ চিরকাল কেঁদে যাবে। এই কান্নাটাই হচ্ছে কাব্যের সৌন্দর্য। কিন্তু মেঘদূতে তা হয়নি। অভিজ্ঞানে শকুন্তলমে তা হয়নি। অভিজ্ঞানে শকুন্তলমে কিন্তু মিলন ঘটেছিল নায়ক নায়িকার। তো কালিদাসের মেঘদূত যদি আমরা দেখি, তাহলে দেখব যে এর মধ্যে অনেক সুন্দর কথা আছে। কালিদাসের ভালোবাসা বিষয়ক একটা দর্শন আছে, একটা ছন্দের পরিপূর্ণতা আছে, অলংকারের পরিপূর্ণতা আছে। কিন্তু একটা কথা বলা হয় উপমা কালিদাসস্য, একটা সংস্কৃত পণ্ডিতদের মধ্যে খুব প্রচলিত শ্লোক, উপমা কালিদাসস্য ভারবের অর্থ গৌরবম নৈষদে পদলালিত্যম মাঘে সন্তি ত্রয়ো গুণা। কালিদাসের উপমা হলো শ্রেষ্ঠ, উপমার রাজাধিরাজ তিনি। আর নৈষদ চরিতে আছে পদলালিত্য, আর মাঘের মধ্যে আছে উপমা, পদলালিত্য, এই সব কিছু। ত্রয় গুণা, তিনটি গুণই আছে। তো মেঘদূত পর্যালোচনা করতে গিয়ে আমি দেখেছি মেঘদূতে কিন্তু উপমা বেশি নেই, একটি দুটি উপমা, বাকি কিন্তু অন্য অলংকার। কাজেই যারা অবজারভেশন করেছেন যে কালিদাসের সমগ্র কাব্যে উপমায় আছে, মেঘদূতের ক্ষেত্রে কিন্তু সেই হিসেব মিলবে না। তেমনি কোন কবি কিন্তু এতাবৎকাল সংস্কৃত সাহিত্যে একেবারে নির্দোষ কাব্য লিখেছেন তা হয় না। এই জন্য এক আলংকারিক বললেন, বিশ্বনাথ সাহিত্য দর্পণকার, তিনি বললেন যে দেখো বাবা, সমস্ত রত্নের মধ্যেই যদি মালা করবার জন্য একটা গর্ত তৈরি করতে হয়, তাহলে তার মধ্যে দোষ ত্রুটি আসবেই, একটু ভেঙে চুরে যাবেই, ওটা মেনে নিতে হবে। কালিদাসের কাব্যেও কিন্তু তেমনি অসংখ্য দোষ পণ্ডিতেরা ধরে ধরে দোষ আবিষ্কার করেছেন, এবং সেই দোষের পুনরুক্ততা, কথিতপদতা, বিরুদ্ধমতিকারিতা, হ্যান ত্যান করে অনেক অনেক দোষ তারা দেখিয়েছেন। এবং নৈষদ সম্পর্কে বলা হয় যে এই কাব্যটা লিখবার পর কাব্যকারের মামা ছিলেন একজন আলংকারিক, তাকে দেখালেন, তিনি বললেন এটা দেখবো কি প্রত্যেকটা শ্লোকে শ্লোকে দোষ। তো এত দোষ আবিষ্কার করতে নিপুণ সংস্কৃত আলংকারিকেরা যে কালিদাসের কাব্যে বিশেষত মেঘদূতে অসংখ্য দোষের কথা তারা বলেছেন। কিন্তু দোষ থাকলেও মেঘদূত কিন্তু কবিদের কাছে, সমগ্র ভারতবর্ষের কাছে, সমগ্র পৃথিবীর কাছে একটা আদর্শ হয়ে আছে, এবং একে অবলম্বন করেই কিন্তু ভারতীয় সংস্কৃত সাহিত্যের প্রসার হয়েছিল সমগ্র বিশ্বময়। কাজেই কালিদাস দিয়ে এবং গীতা দিয়ে সংস্কৃতের বিশ্বজয় হয়েছিল, একথা আমাদের মনে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো প্রসঙ্গে আমরা ফিরে আসব। আমরা এই অনুষ্ঠানের যারা আয়োজক, মোদক ট্রেনার একাডেমি, তাদের ধন্যবাদ জানাই, কারণ তারা বলবার একটা সুযোগ করে দিয়েছেন। মোদক বাবুকে ধন্যবাদ জানাই, ডক্টর গার্গী দে আমার বিশেষ পরিচিত, তাকেও ধন্যবাদ জানাই, এবং তিতলিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ আজকে সে বেদের যে অংশ থেকে আবৃত্তি করেছে, সমগ্র সম্বৎসরের আধার কি, সৌন্দর্য কি, এই যে তত্ত্ব, এই তত্ত্বটা অত্যন্ত উপাদেয়। আমার খুব ভালো লাগলো যে এই অংশ কিন্তু সচরাচর আবৃত্তির মধ্যে আসে না, এবং সেই যে অসাধারণ সুন্দর আবৃত্তি করে, এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্য। তাই তাকেও সর্বশ্রেষ্ঠ অভিনন্দনটি জানাই। এই বয়সে সে যে পথে আছে, আরো তার গতি।